আমি বললাম, রিপন মেঘলা কি রাজি হয়েছে যাওয়ার জন্য? রিপন বলল, প্রথমত রাজি হইতে চাইছিল না, কিন্তু তোর কথা বলাতে রাজি হয়ে গেল, আর করিম চাচাও বলছিল। আমি বললাম, ও আচ্ছা, তাহলে আমরা কালকে যাচ্ছি। রিপন বলল, হ্যাঁ, এখন বাসায় যাম, আর বেশি চিন্তা করবি না, সবকিছু ঠিক হয়ে যাবে, আবারও ওরা তোকে মেনে নেবে। আমি বললাম, আমি কাউকে চাই না, এই জীবনে আমি কাউকে চাই না, আমি একা থাকতে চাই। মনে আছে আকাশের কথা? রিপনের কথাই থমকে দাঁড়ালাম। কেন তুই আকাশের কথা মনে করালি আমায়? কতই না ভালো ছিল ছেলেটা, তোর জন্য নিজের জীবনটা দিয়ে দিল। ওর কিন্তু একটা শেষ ইচ্ছা ছিল। আমি বললাম, কি? হ্যাঁ, ওর একটা শেষ ইচ্ছে, ও তোর ফ্যামিলির সাথে দেখা করতে চাচ্ছিল, তোকে মিলিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু নিয়তি হয়তো তার কপালে এইটা রাখে নাই, যার জন্যই তাকে অল্প বয়সে দুনিয়া ত্যাগ করতে হয়েছে। বিশ্বাস কর মামা, আকাশ ভাইয়ের মতো লোক আমি কখনো দেখিনি। আমি বলতে লাগলাম, হ্যাঁ, কিন্তু নিজেকে ব্যর্থ মনে হই। আজ পর্যন্ত বন্ধুর খুনিকে বের করতে পারলাম না। যদি পারতাম তাহলে নিজ হাতেই ওকে হত্যা করতাম, বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতাম। একদিন পাবো, সেদিন আবারও আমার আসল রূপে ফিরবো, দেখিয়ে দেব আমি কে আর কি করতে পারি। আচ্ছা, রাত অনেক হয়েছে, এবার বাসায় যাব। সকালে তুই মেঘলা চলে আসিস আমার বাসায়। এই বলে আমি সেখান থেকে ব্যাগ হাতে নিয়ে গাড়ি করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। আরে, আপনাদের তো বলা হয়নি, আমার বাসায় কয়েকটা কাজের লোক আছে, যারা রান্না থেকে শুরু করে এভরিথিং সবকিছুই দেখে, আর কপালে একটা গার্লফ্রেন্ডও নাই যে রান্না করে বাবুসোনা বলে খাওয়াবে। গাইস, হালকা মজা করলাম, আবারও গল্পে ফিরে যাই। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। সকালে কলিং বেলের আওয়াজে ঘুম ভাঙলো। বইতে তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। আল্লাহ, এবার আমাকে মেঘলা মেরেই ফেলবে। তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিলাম। দেখলাম কাজের লোক সহকারে মেঘলা আর রিপন দাঁড়িয়ে আছে। আমাকে দেখি বলতে লাগলো, কিরে নবাবের বাচ্চা, তোর ঘুম কি শেষ হবে না? আমি বললাম, বেশি বকবক করিস না তো, ছাগল নিকুন হানের। মেঘলা বলল, তুই আমার ছাগল নিকুইছস, দেখ তোর কি করি। এই বলে আমাকে মারতে আসলো। রিপন বলল, তোরা থামবি, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, এবার যেতে হবে। আমি বললাম, আচ্ছা, ভিতরে আয়, ফ্রেশ হয়ে তারপর যাচ্ছি। ভিতরে গেলে আপনি যে আসবেন মশাই, তা আমি খুব ভালো করেই জানি। আপনি তাড়াতাড়ি আসেন, আমরা এখানে অপেক্ষা করছি। মেঘলার কথায় অসম্মতি দিয়ে আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ম্যাচিং করা কাপড় পরে বের হয়ে গেলাম গাড়ি নিয়ে। আজকে যাত্রী নিজ গ্রামে, ভাবতেই অনেকটাই ভালো লাগছে। দেখতে দেখতে চলে এলো সেই চিরচেনা শহরটা। সান্দ্রর মোড়ে বসে আছি, হালকা বাইরে থেকে হালিম খেয়ে নিলাম। এখানে হালিমটা অনেকটাই ভালো লাগে, যেন পুরোনো স্মৃতিগুলো আবারও জেগে উঠেছে। আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আমার বাসা কোথায়। গল্পের মাঝে যে ঠিকানা দেওয়া হয়েছে, এইটাই তুমকো ভাইয়ের ঠিকানা। সকলের দাওয়াত রইল, খুব তাড়াতাড়ি মিট হবে, এখন না পরে, কারণ বর্তমানে দেশের বাহিরে আছি। হালিম খাওয়া শেষ করে আমরা চলে গেলাম বর্তমানে এখন আমাদের বাসার সামনে। আমি রিপনকে বললাম, মামা এই লোকেশনে কেন? আরে মামা, ওরাই তো জায়গাটা বিক্রি করবে। আমি বললাম, ওনাদের জায়গা কেন বিক্রি করবে? তুই কি কোনো কিছু জানিস? আমি শুনেছি একমাত্র মেয়ের বিয়ে বলে, তাই তার জমিটা বিক্রি করতে চাই, মেয়ের বিয়েটা ধুমধাম ভাবে করাতে চাই। তার মানে আমার পিচ্ছি বুলটা বড় হয়ে গেছে, ইস্টাদের বিয়ে। ভাবতেই অনেকটাই খুশি লাগছে, কিন্তু প্রকাশ করতে পারছি না যে এইটাই আমার বাড়ি। আমি বললাম, আচ্ছা, তাহলে আমি গাড়িতে বসছি, তুই উনাদেরকে আসতে বল। রিপন বলল, আচ্ছা। তারপর রিপন চলে গেল। দরজায় কলিং বেল বাজাতেই ভাইয়া এসে দরজাটা খুলে দিল গাড়ির ভিতর থেকে। তাকে দেখে যেন আমার প্রত্যেকটা শিরা উপশিরা রক্ত বনের মতো লাল হয়ে গেছে। মনটা চাচ্ছে আরামজাদারে শেষ করে দেই, তারপর নিজেকে কন্ট্রোল করলাম। থাক আর মাত্র কিছু সময়, তারপর তোরা দেখতে পারবি যে তোরা আমার লাইফটা নষ্ট না, বরং গুছিয়ে দিয়েছিস। আরে রিপন ভাই যে, আসেন ভিতরে আসেন। রিবাজ সাহেব, আমরা এখানে বসতে আছি নি, আপনার আব্বুকে ডাকেন। রিপনের কথায় ইফাত ভাইয়া গেল বাসার ভিতরে। আব্বুকে ডাকতে আব্বু আসলো আর বলল, আরে স্যার কেমন আছেন? রিপন বলল, হ্যাঁ ভালো। আচ্ছা, আপনাদের কোন জমিটা বিক্রি করতে চান? আচ্ছা, তাহলে আসেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আসলে আবারও গ্রাম ঘুরবো, তাও আবার আব্বুর সাথে। ভাবতে ভালো লাগছে, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে নিজের ছেলেকে স্যার বলতে হবে। ছেলের প্রতি কোনো কিছুই তার আস নেই। রিপন বলল, থামেন, আমি স্যারকে ডাকছি। আরে বড় স্যার কি আসছে? তাহলে ভিতরে আসেন, আগে কিছু হালকা খেয়ে নেন। না,
আমরা আসার সময় খেয়ে এসেছি। আচ্ছা তাহলে স্যারকে ডাকেন, আমরা যাই, আপনি গাড়িতে বসেন। এই বলে আব্বু রিপন গাড়িতে বসলো। আমি আর মেঘলাম সামনের সিটে বসাম। আব্বু গাড়িতে বসেই আমাকে দেখে থমকে দাঁড়ালো, যেন তার চোখ কিছু বলতে চাই। রিপন, লোকেশনটা কোন দিকে? স্যার, সামনে গিয়ে একটু মুড়ে যাবেন, তারপরে পেয়ে যাবেন। আমি বললাম আচ্ছা, কিন্তু এই কথা বলে দেখি আব্বুর চোখে পানি, কান্না করে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারছে না। আমার দিকে হা করে তাকিয়ে আছে, নিজেকে আর সামলাতে পারছি না।